এই ৩টে দিন যেন আমি একেবারে রূপকথার গল্পের মতো কাটিয়েছিলাম। পরিবার সহ সুন্দরবন গিয়ে এত কিছু এক্সপেরিয়েন্স করব এটা না আমি কল্পনাও করতে পারিনি। সারাদিন জলের উপর বোটে করে ঘোরা, তার উপর রয়েছে এত এলাহি খাওয়া-দাওয়া। এমনিতেই বাঙালিরা ভোজন রসিক, তার উপরে যদি এত খাওয়া-দাওয়া হয় তা তো আর মিস করা যায় না, তাই না? তো চলো একেবারে আমার বাড়ি থেকেই গল্পটা শুরু করা যাক। ভোরে ভোরে ট্রেন ধরে চলে গিয়েছিলাম শিয়ালদা। সেখান থেকে ৮টা ৫-এর ক্যানিং লোকাল ধরে চলে গিয়েছিলাম ক্যানিং স্টেশন। পৌঁছেই দেখি লোকনাথ ট্রাভেলস এর প্ল্যাকার্ড হাতে নিয়ে একজন দাদা অটো নিয়ে আমাদের জন্য ওয়েট করছে। অটো করে চলে গেলাম সোজা সোনাখালী ঘাটে। এখানে একটা কথা না বললেই নয়, ওই ক্যানিং স্টেশনেই কিন্তু আমাদের সব দায়িত্ব শেষ হয়ে গেছে। এবার থেকে যা কিছু সব এই ট্রাভেল এজেন্সির ওপরেই। বোটে পৌঁছানো মাত্রই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দেওয়া হয়েছিল একটা মাজা। এর পরেই শুরু হয়ে গেল সকলের ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর একটা করে রসগোল্লা। কি যে জমিয়ে খেয়েছিলাম, অনেক দিন পরে একসাথে এইভাবে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আমাদের সবাইকার ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো এবারে পুরো বোটটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। এরকম বোটে না আমি ফার্স্ট টাইম উঠেছি। ওপরে পুরোটা বসার জায়গা আর নিচে রয়েছে একটু রেস্ট করার জায়গা। ব্রেকফাস্ট করে তোমাদের দাদাভাই চলে এসেছে একটু রেস্ট করার জন্য। আমিও পিছু পিছু চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের থেকে একটু রিভিউ নেওয়ার জন্য, কারণ এই ট্রিপটা না আমি নিজে থেকে প্ল্যান করেছিলাম এবং সবকিছু আমি একাই অ্যারেঞ্জ করেছি। যাই হোক, এই গল্প আড্ডা করতে করতে আবারও চলে আসলো আমুদি মাছ ভাজা। মানে কিছুতেই বসে থাকার জোগাড় নেই, কিছু না কিছু খেয়ে যেতে হচ্ছে। আমুদি মাছ ভাজা নিয়ে চলে গেলাম আবার বোটের ওপরে, আর জলের ওপরে বসে চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করার যে কি একটা মজা, যারা এক্সপিরিয়েন্স করেছে তারা তো নিশ্চয়ই জানো। আর এই দেখো, আমুদি মাছ ভাজা শেষ হতে না হতে আবার চলে আসলো চা। চা খেয়ে আমি সোজা চলে গেছিলাম ড্রেস চেঞ্জ করার জন্য, কারণ এবারে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলোতে। এই জায়গাটা সম্পর্কে শুনেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এখানে গেস্ট হিসাবে এসেছিলেন। তবে থেকেই এই জায়গাটা একটা টুরিস্ট স্পট হিসাবে বিবেচনা করা হয়। দুটো বাংলোই ভীষণ ভীষণ সুন্দর। চারিদিকের পরিবেশটা ছিল ভীষণই শান্ত ও নিরিবিলি। না ছিল কোনো হই হুল্লোড়, না ছিল কোনো তাড়াহুড়ো। নিজের পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য যদি খুব বেশি সময় হাতে না থাকে, তাহলে ওই ২-৩ দিনের জন্য সুন্দরবন ঘুরে যেতে পারো। আর যেটা বলছিলাম তোমাদেরকে, সুন্দরবনের পুরো ট্রিপটা কিন্তু ছিল আমার তরফ থেকে তোমাদের দাদাভাইয়ের জন্য ছোট্ট একটা ট্রিট। ও এত কিছু করে আমার জন্য, আমি সবসময় কিছু না কিছু চাই করার জন্য, কিন্তু সেভাবে কিছু করা হয়ে ওঠে না। তাই এইবারে যখন সময় এবং সুযোগ দুটোই হয়ে উঠেছিল, তাই ছোট করে এই ট্রিপটা প্ল্যান করেছিলাম। খুব বেশি খরচও হয়নি জানো তো। তোমরাও যদি তোমাদের ফ্যামিলির সাথে এরকম একটা ট্রিপ প্ল্যান করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল এবং হোয়াটসঅ্যাপ করে নিও। আর যদি তোমরা আমার নাম করে বুকিং করো, তাহলে কিন্তু তোমাদের জন্য এক্সট্রা ডিসকাউন্টও থাকছে। আর এই দেখো, কথা বলতে বলতে আমাদের লাঞ্চের থালিও চলে এসেছে। লাঞ্চে ছিল ডাল, ছুরি আলু ভাজা, লঙ্কা, লেবু, পটল আলুর তরকারি, কাতলা মাছের ঝোল এবং তার সাথে বাগদা চিংড়ির একটা তরকারি। এবং এখানেই শেষ নয়, তারপরেও ছিল চাটনি, পাঁপড় এবং খাওয়ার শেষে সবার জন্য ছিল একটা করে আপেল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবারে কিন্তু ওনারা আমাদেরকে হোটেলে পৌঁছে দিল। এবার হোটেলের রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ আমি না হোটেলের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। হোটেলের ওয়াশরুম যদি ক্লিন না থাকে সেক্ষেত্রে আমার ভীষণ প্রবলেম হয়। যাই হোক, আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হতে নাতেই সবার জন্য চলে আসলো বিকেলের চা। চা খেতে খেতে সবাই মিলে একটু গল্প করছিলাম, অমনি আবার চলে আসলো চাউমিন নিয়ে। এবারে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, হোটেল রুমের জন্য কি আলাদা করে পে করতে হয়? না গো, আলাদা কিচ্ছু পে করতে হয় না, ওই প্যাকেজের মধ্যেই তোমাদের সবকিছু থাকছে। চাউমিন খেয়ে আমরা সবাই মিলে চলে গেলাম ঝুমুর নাচ দেখার জন্য। এই নাচটা দেখার জন্য আমি যে কতকাল ওয়েট করেছি, তবে তারপরেও না আমার একটা আশা অপূর্ণই রয়ে গেল। আমি ভেবেছিলাম ওদের সাথে একটু নাচ করব, কিন্তু আর কেউ নাচ করছিল না বলে না আমার আর করা হয়নি, খানিকটা লজ্জা লাগছিল। আর এই যে নাচ শেষ হতে না হতেই আবার এনারা ডিনারেরও ব্যবস্থা করে নিলেন। ডিনারে ছিল ঝুরি আলু ভাজা, ডাল, স্যালাড আর মাটন। আর এনাদের স্টাফদের বিহেভিয়ার এত ভালো, বারে বারেই এসে জিজ্ঞাসা করছিল, আর কিছু লাগবে না তো, কোনো সমস্যা হচ্ছে না তো, কিছু প্রবলেম হলে জানাবেন। লোকনাথ ট্রাভেলস এর স্টাফদের জন্য আমার এই ট্রিপটা বিশেষ করে এত ভালো লেগেছে, কারণ দেখবে কোথাও গেলে সেখানকার মানুষজনের বিহেভিয়ার যদি তোমার প্রতি ভালো থাকে, এমনিতেই সেই জায়গাটার প্রতি আলাদা একটা মায়া চলে আসে। তো সেকেন্ড ডেতে আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখেছিলাম। তার মধ্যে প্রথমে ছিল সজনেখালি। সজনেখালি থেকে আমাদেরকে একজন সরকারি গাইড প্রোভাইড করা হয়েছিল, উনিই আমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন।
করছিলেন, সবটা বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় কি রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য কি, কোথায় কি দেখা যায়, এখানে কি কি প্রজাতির গাছ রয়েছে, কি কি পাখি রয়েছে সবটা। আর এখানে একটা বড় টাওয়ার রয়েছে, এখানে উঠলে পুরো ম্যানগ্রোভ অরণ্যটা মোটামুটি তোমরা দেখতেই পেয়ে যাবে। আর এখানে গিয়েই একটা মিষ্টি বোনের সাথে দেখা হয়ে গেছিল। যখন কোথাও গিয়ে কারোর সাথে দেখা হয় এবং সে বলে যে দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে প্রচুর ভালো লাগে, এসব শুনলে না একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। যাই হোক, আমরা আবার বোটে ফিরে আসলাম এবং আসা মাত্রই আমাদেরকে দিয়ে দেওয়া হলো ব্রেকফাস্ট। আর ওই দিনের ব্রেকফাস্টটা কিন্তু ছিল একদম ফাটাফাটি, ছিল নান, সাথে কাবলি ছোলা এবং একটা করে ডিম সিদ্ধ। আমার না খুব ইচ্ছে হলো বোটের এই ছোট জায়গার মধ্যে এত টেস্টি টেস্টি রান্না কিভাবে করে একবার দেখে আসি। গিয়ে তো দেখি ও মা শিলে করে মশলা বাড়ছে। তখনই বুঝে নিলাম যে এত টেস্টি রান্না হওয়ার আসল কারণটা কি। যাই হোক, এতকাল তো বইতে পড়েছিলাম সুন্দরবন হলো পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। আজ তার সচক্ষে দেখেও নিলাম, এবং তার সাথে সুন্দরী গাছকে কেন সুন্দরী বলা হয় সেটাও গাইড দাদার থেকে ভালো করে জেনে নিলাম। আসলে সুন্দরী গাছ হলো এমন একটা গাছ যার পাতার দুদিকের কালার কিন্তু দুরকম, ওপরটা একদম ডিপ গ্রিন আর নিচটা হলো সিলভার কালার, যেটা সুন্দরী গাছকে পৃথিবীর সব গাছ থেকে আলাদা করে, যার জন্য এর নাম সুন্দরী। তো সুন্দরী গাছ দেখে আমরা আবার বোটে আসলাম। এখানে আমাদেরকে আবার দিয়ে দেওয়া হলো প্লেট ভর্তি করে চিংড়ি মাছের পকোড়া। সত্যি বলতে আমি যদি আর একটা সপ্তাহ ওই বোটের মধ্যে থাকতাম তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার ওজন যে কোথায় গিয়ে দাঁড়াতো সেটা কল্পনার বাইরে। পকোড়া দিয়ে পেট পুজো করে চলে গেছিলাম দোবাকি ক্যাম্প। সেখানে ঘুরে টুরে এসে দেখলাম আবার লাঞ্চও রেডি হয়ে গেছে। আর লাঞ্চের মেনু দেখে আমার তো প্রায় মাথা ঘুরেই গেল। ছিল ঝুরি আলু ভাজা, ডাল, লেবু, লঙ্কা, বড় সাইজের একটা পাবদা মাছ, ভেটকি মাছ, বাঁধাকপি আলু দিয়ে আবার চিংড়ি মাছের একটা তরকারি, চাটনি, পাঁপড়। লাঞ্চ সেরেই সবাই মিলে চলে গিয়েছিলাম টাইগার রেস্কিউ সেন্টারে, যেখানে অসুস্থ পাখিদের যত্ন নেওয়া হয়। তার সাথে রয়েছে সেখানে কিছু কুমির, ময়ূর এবং অনেক ধরনের ঈগল এবং বাজ পাখি। তো সেই জায়গাটা পুরোপুরি ঘুরে এসে আমরা আবার বোটে চলে আসলাম, এবং তখন না প্রায় সন্ধেও হয়ে গেছিল। তো সন্ধেবেলায় আবার আমাদেরকে দেওয়া হয়েছিল চিকেন পকোড়া। পকোড়া খেয়েই খানিক বাদে আমাদের পৌঁছে দেওয়া হলো আমাদের রুমে, এবং সেখানে গিয়ে দেখলাম আমাদের জন্য রাতের ডিনার অলরেডি ওয়েট করছে, এবং ডিনারের মেনু ছিল রাইস, চিকেন কষা আর স্যালাড। তবে আমি রাইস খাই না বলে আমি সাদা ভাত খেয়েছিলাম।